সকল দর্শকবৃন্দকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাহুর বৃষ রাশিতে ট্রানজিট। সিমিলারলি রাহু নিয়ে যখন বলছি তখন কেতুরও একই সাথে স্করপিওতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে ট্রানজিট হবে, একই সময়ে হবে, এক মুহূর্তে হবে। কিন্তু দুটো আলোচনাকে আমি সেপারেটলি করব। রাহুকে আজকে করব আলোচনা এবং সামনের দিন কেতুকে নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আলোচনা শুরুর আগে আপনাদের বলে দিই, রাহুর আলোচনা করার সময় এখন রাহু মৃগশিরা নক্ষত্রে থাকবে। তো এই নক্ষত্রের দুটো চরণ, অর্থাৎ বৃষ রাশিতে মিথুনে দুটো চরণ রাহু ভোগ করে এসছে, বাকি দুটো চরণ এখানে ভোগ করবে। তারপরে চন্দ্রের 4টে চরণ আছে, 4 নম্বর নক্ষত্রে রোহিণী নক্ষত্রে, আর একটি আছে মাফ করবেন, আর হচ্ছে 3টি আছে সূর্যের। তো এই বৃষ রাশিতে ডিভিশনটা যদি, যেহেতু রাহু এবং কেতু সবসময় বকরি চলে, উল্টো দিকে চলে, তো আমরা উল্টো দিক থেকে যাচ্ছি। তো দুটো মঙ্গলের নক্ষত্রের দুটো চরণ এখানে ভোগ করার পরে চন্দ্রের 4টে, তো 4 আর 2 6, এবং তার পরবর্তীকালে রবির 3টে চরণ এখানে ভোগ করবে। আমি যখন নক্ষত্র শিফট করবে রাহু এবং কেতু দুজনেই, তখন তাদের সেপারেট আলোচনা করব। এবার অদ্ভুত ব্যাপারটা দেখুন, কেতু যখন ঢুকে যাবে, জাস্ট বলে রাখছি, কেতু যখন ঢুকবে, কেতু কিন্তু নতুন নক্ষত্র নিয়ে ঢুকবে, অর্থাৎ সেটা বুধের নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, এবং সেটার 4টে চরণও ভোগ করবে। তারপরে শনির নক্ষত্রে 4টে চরণ ভোগ করবে, তারপরে বৃহস্পতির একটি চরণ ভোগ করবে নক্ষত্রে। ডিভিশনটা এভাবে হচ্ছে, কিন্তু এখানে নক্ষত্রটা আগেই কন্টিনিউয়েশন শুরু হয়ে গেছে, এবং সেটা সম্ভবত মে মাসের 20 তারিখ এই কন্টিনিউয়েশনটা শুরু হয়েছে, এবং এটা স্টে করে থাকবে আরও কিছুদিন। আমি অনেকবারই আপনাদের সাথে আলোচনা করেছি, বা আপনারা নিজেরাও জানেন, যে রাহু কেতু মোর অরলেস একটা ঘরে 1.5 বছরের মতন থাকে। তো 1.5 বছর থাকে। আমি গতি বলার সময় বলেছি যে মোটামুটি 3 মিনিট 20 সেকেন্ডের মতন পার ডে ভেলোসিটিতে রাহুকেতু গমন করে উল্টো দিকে। তো এই গতিতে এক একটা জোন, 10 ডিগ্রি করে যদি দেন তাহলে 6 মাস করে লাগবে। তাহলে 10 ডিগ্রি মানে হচ্ছে একটা নক্ষত্রের 3টে চরণ, তাহলে 6 মাস লাগবে। তাহলে দুটো চরণ ভোগ করতেও সময় লাগবে 4 মাস। তার মানে আগামী মৃগশিরা নক্ষত্রের দুটো চরণ ভোগ করতে 4 মাস লাগবে। তাহলে 23 নম্বর নক্ষত্র থেকে 23 তারিখ থেকে যদি আমরা গণনাটা শুরু করি, এক্স্যাক্ট বা টেন্টেটিভ একটা যদি গণনা শুরু করি, তাহলে সেটা 4 মাস যেতে নভেম্বরের 23 তারিখ 2 মাস, ডিসেম্বরের 3 মাস, জানুয়ারি 23 তারিখ পর্যন্ত ও মঙ্গলের নক্ষত্রে স্টে করবে, তারপরে চন্দ্রের নক্ষত্রে চলে যাবে, এবং সেটার 4টে নক্ষত্র ভোগ করবে। তখন আলাদা করে চন্দ্রের নক্ষত্রে বৃষ রাশিতে রাহুর অবস্থানকালে কি প্রকৃতি থাকতে পারে সেটা নিয়ে সেপারেটলি আলোচনা করব। তারপরে চন্দ্রের নক্ষত্র ভোগ করার পরে যখন রবির 3টে চরণ ভোগ করবে নক্ষত্রের, সেই সময় কি ইম্প্যাক্ট আসবে সেটাও সেপারেট করব। আজকে যে আলোচনাটা করব সেটা গ্রস আলোচনা ধরতে পারেন, এই ঘরের একটা মোটা অক্ষরে ফলাফল কীরকম দেয় সেটা। একটা ঘর 30 ডিগ্রি হয়, তো বানানোর সময় ভগবান যখন 30 ডিগ্রি বানিয়েছে, সুতরাং ডিফারেন্স আছে বলেই বানিয়েছে, না হলে তো এমন কিছু সিস্টেমে বানাতো যেখানে আমরা কোনো ডিভিশন করতে পারতাম না, যে সব জায়গায় একই ফল দেবে। আমাদের দেশই ভাবুন, আপনি ভারতবর্ষে মনে করুন কোনো এত বড় দেশ, কোনো একটা প্রান্তে থাকেন, বিদেশি কোনো লোক জিজ্ঞাসা করলে আপনি হয়তো বলতে পারেন আপনি একজন ভারতীয়, কিন্তু ভারতবর্ষের নিশ্চয়ই যে ভদ্রলোক জম্মু কাশ্মীরে থাকে আর যে তামিলনাড়ুতে থাকে, দুজনের এফেক্ট একরকম হবে না। আবার যে অরুণাচল থাকে এবং যিনি গুজরাটে থাকে, তার প্রকৃতি একরকম হবে না। আবার যে মধ্যপ্রদেশে থাকে, তারও একরকম হবে না। তো প্রত্যেকটা স্থানকাল পাত্র বিশেষে তার প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। কিন্তু বিদেশের একটা লোককে যদি আপনি বলেন আপনি কোথায় থাকেন, তা আপনি বলবেন আপনি একজন ভারতীয়। কিন্তু ভারতবর্ষ তো আর একটা ছোট্ট দেশ নয়, একটা বিস্তৃত দেশ, 32 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনেরও বেশি।
এত বড় দেশের ভ্যারিয়েশন, সেরকম একটা ঘরেরও 30 ডিগ্রির প্রত্যেকটা ভ্যারিয়েশন আছে। নক্ষত্রগুলো দিয়ে আমরা মার্কিং করি সেই ভ্যারিয়েশন, তাকে নবাংশ ফেলে মার্কিং করি। সুতরাং প্রত্যেকটা ভ্যারিয়েশনে তার প্রত্যেকটা ডিগ্রিতে তার ডিফারেন্সটা চেঞ্জ হয়। 29 ডিগ্রিতে রাহু এখানে যা ফল দেবে 20 ডিগ্রিতে গিয়ে তাই দেবে না, কোনোদিন দিতে পারে না, তাহলে ডিফারেন্সটাই হতো না। সুতরাং আজকের আলোচনাটা কিন্তু মোটা হবে, প্রচুর প্রশ্ন আছে। আপনাদের অনেকের মনে হতে পারে যে আমি হয়তো একদম অবান্তর কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি নয়, প্রচুর প্রশ্ন আছে এ নিয়ে, এবং সব প্রশ্নের উত্তর দেওয়া যেহেতু সম্ভব নয়, একটা রিকনসাইল করে কথা বলতে হয়। তো সেই জন্য বলছি এই আলোচনাটা কিন্তু সার্বিক আলোচনা নয়, এই আলোচনাটা এই ঘরের একটা মোটামুটি অক্ষ, অর্থাৎ বিদেশের কোনো লোককে যদি জিজ্ঞাসা করা যায় একজন ভারতীয় কীরকম হবে, তো সে একটা মোটামুটি ভারতীয়ের একটা বর্ণনা করবে। কিন্তু সেই ভারতীয়ই গুজরাটের না, তিনি আমাদের বাংলার, না তিনি আমাদের বিহারের বা ঝাড়খণ্ডের কোথায়, সেটা তো খুব স্পেসিফিক যখন হবে তখন আলোচনাটা আরও স্পেসিফিক হবে। সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এইটা একটা মোটা দাগের আলোচনা করব। এবার আমি আলোচনায় একদম স্পেসিফিক ঢুকে যাচ্ছি। কেতুর আলোচনাটা সামনের দিন করব। এটার সাথে ওটার হিউজ ডিফারেন্স আছে, দুজনে একই পার্ট হলেও ডিফারেন্স অনেক আছে। তো 23 সেপ্টেম্বর সকাল 8:21 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে রাহু তার পরবর্তী মোটামুটি 1.5 বছরের জন্য বৃষ রাশিতে গমন করবে, এবং কেতুও ঠিক একই সময় ধনুরাশি থেকে বৃশ্চিক রাশিতে আসবে, একই সময় হবে ট্রানজিট। তো এখানকার ফল কি হবে তার উপরে আলোচনা। প্রথম তো কালপুরুষের 2 নম্বর ঘরে যাবে বৃষ রাশি। এই রাশি হচ্ছে সমস্ত রকম কমফোর্টের রাশি। কমফোর্ট মানে মেটেরিয়াল কমফোর্ট, কোনো স্পিরিচুয়াল কমফোর্টের মানে দূর দূর পর্যন্ত চিন্তা করবেন না। যত রকম আমাদের মেটেরিয়াল, যত ডিজায়ার আছে, অ্যাসপিরেশন আছে, আমাদের যত আশা আকাঙ্ক্ষা, যত রকম ক্ষুধা আছে, ষড়রিপু আছে, তার সমস্ত কিছুর প্রকৃতি হচ্ছে বৃষ রাশি। কিন্তু বৃষ রাশি পৃথ্বী রাশি, স্থির রাশি। তো এর স্থির প্রকৃতি আছে, এবং এই জন্যই দুটো করে ঘর দেওয়া আছে। এর যে মুভেল প্রপার্টির যে রাশি আছে সেটা কিন্তু শুক্রের আরেকটি ঘর, সেটা হচ্ছে লিব্রা। তো তার সাথে এর একটা মোটা দাগের পার্থক্য আছে বলেই ভগবান দুটো ঘর করেছে। একই মানে অধিপতি একই হলেও তার দুটো ঘর, তো দুটো ঘরের অবশ্যই কিছু সিগনিফিকেন্স আছে, ডিফারেন্স। তো সেটা ঘর নিয়ে আলোচনা করার সময় বলবো। আপাতত জেনে রাখুন, আমাদের যত রকম মেটেরিয়াল ডিজায়ার, অ্যাসপিরেশন, তার সব কিছু হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আমাদের কি করে, আমাদের শারীরিক মানসিক যত রকম কমফোর্ট জোনে আমরা রাখার চেষ্টা করি, এবং যেটা আমরা ভাবি যে আমরা এইটা পেলে আমরা খুব বেটার থাকবো। আমি উদাহরণ সহকারে বলছি, একটি লোক হয়তো 100 টাকা আয় করছে, সে ভাবছে আমি 200 টাকা আয় করলে ভালো থাকবে। অ্যাকচুয়ালি সে কোনো টাকা আয় করলেই ভালো থাকবে না, ভালো থাকাটা সম্ভব নয়। কিন্তু এটা তার ভাবনা, এই ভাবনাটাই বৃষ রাশির কাজ। অর্থাৎ যত রকম ডিজায়ার আছে সেই সমস্ত রকম ডিজায়ারের অধিপতি হচ্ছে বৃষ, শুক্র। এবং মনে রাখবেন, আমরা একদম ABCD যখন অ্যাস্ট্রোলজি পড়ানো হয়, এখানে কি হয়, চন্দ্র এখানে এসে তুঙ্গ ধরা হয় না, কালপুরুষের 4th হাউসের রুম এখানে এসে পাওয়ারফুল হয়ে যায়, এক্সল্টেড হয়ে যায়। তো এই পজিশনে কেন হয়, চন্দ্র আমাদের মেটেরিয়াল ডিজায়ার যত রকম আছে, আমাদের সুখ, আমাদের একদম মেটেরিয়াল, সুখ মানেই মেটেরিয়াল, মনে রাখবেন, শান্তি মেটেরিয়াল নয়, সুখ মেটেরিয়াল। তো এই সুখের কারক, সুখের যেখানে সর্বোচ্চ জায়গায় যেতে পারে সেটা হচ্ছে বৃষ রাশি, শুক্রের ঘর। তো শুক্র সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা সব কিছু নিবৃত্তি করবার চেষ্টা করে, সারা জীবন ধরে করতে থাকে। জীবনের মৃত্যুর এক মুহূর্তের আগে পর্যন্ত সে গিয়ে বোঝে আমার সারা জীবনটা আমি বোকার মতন কাজ করে গেলাম, অ্যাকচুয়ালি আমি জীবনে কিছুই পেলাম না। আমি উদাহরণ সহকারে অনেক সময় বলি যে পৃথিবীতে যারা অনেক বড় বড় বিলিয়নিয়ার আছে, যাদের প্রচুর পয়সা আছে, তারাও ঘুম থেকে উঠে পয়সা ইনকাম করতে বেরোয়। আবার আমাদের মতন সাধারণ ছাপোষা মানুষও বেরোয়। তো আমরা হয়তো ভাবি যে আমাদের অত পয়সা যদি থাকতো, তার কাছাকাছি থাকলেও আমরা বেরোতাম না। কিন্তু আমরা কি বোকা, মানে চালাক, আর ওই লোকটি কি বোকা খুব,
সে কেন বেরোচ্ছে? অ্যাকচুয়ালি ডিজায়ারের কোনোদিন কোনো নিবৃত্তি হয় না। আপনার কাছে এত টাকা এসে গেলে আপনি আর তার কাজ করবেন না, এরকম কোনো নিবৃত্তি নেই। তাহলে সমস্ত খুব ধনী ব্যক্তিরা যারা পৃথিবীতে রয়েছে, অতি ধনী, তারা প্রত্যেকে কাজকর্ম করা বন্ধ করে দিত। কাল থেকে আর কিছু করব না, শুধু উপভোগ করব, দান ধ্যান যা কিছু করব, কিছু করবে না। কালকেও বেরোবে একইভাবে, যে কাজের সাথেই যুক্ত থাকুক না কেন তিনি করবেনই সেটা। এটাই প্রবৃত্তি, শুক্রের প্রবৃত্তিতে শুক্র আপনাকে টেনে বার করে নিয়ে যাবে বাইরে এবং আপনাকে ওই হ্যালুসিনেশনের মধ্যে ঢোকাবে। এটাই শুক্রের একটা বেসিক জায়গা। তো শুক্র এবং রাহু এই দুজনের মধ্যে বহুবার আলোচনার ক্ষেত্রে বলেছি, দুজনের মধ্যে মারাত্মক রকম একটা কম্প্যাটিবিলিটি আছে। কীরকম না, কোনো কাজকে পরিণতির জায়গাটায় খুব কম্প্যাটিবিলিটি আছে, নেচারগত কম্প্যাটিবিলিটি নেই, তাহলে দুজনে একই জিনিস হতো। অনেকবার আলোচনায় বলেছি যে এই মহাবিশ্বের কোনো জিনিসের কোনো রেপ্লিকা হয় না। দুজন যমজ ভাই তারা যদি মনোজাইগোটিক টুইন্সও হয় তাহলেও তারা একরকম হবেন না, কোনো দিন হতে পারে না। একটি জিনিস একটিই হয়, তার কোনো দুরকম হয় না। তো শুক্র রাহু যতই কাছাকাছি থাক না কেন, দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে। প্রথম কথা, রাহু কোনো প্ল্যানেট নয়, রাহু একজন ইন্ট্রুডার যাকে সৌরজগতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো তার কাজই হচ্ছে তিনিও ডিজায়ারাস, তিনিও সব কিছুকে ভোগ করবার, রাক্ষস প্রবৃত্তি, ডেমন, তামসিক গুণ। শুক্রও তামসিক প্রবৃত্তি, কিন্তু শুক্র এবং রাহুর মধ্যে বেসিক আছে রাহু সেইটাকে কৌশলে ছলচাতুরি করে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর শুক্র সেটাকে ন্যাগিং করে অনেক রকম ছোটোখাটো মিথ্যের আশ্রয় দিয়ে, ছোটোখাটো রকম অভিনয় করে, কলাকুশল মানে বিভিন্ন রকমভাবে একটা পরিস্থিতি তৈরি করে সেটাকে নেওয়ার চেষ্টা করবে। নেবে কিন্তু অবশ্যই, দুজনেরই মোডাসটা হচ্ছে আমি ওটাকে নেব, কিন্তু দুজনের প্রসিডিওরে ডিফারেন্স আছে। বরঞ্চ রাহুর সাথে কিছুটা মঙ্গলের প্রবৃত্তি আছে, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। মঙ্গলের মধ্যে আবার অ্যাট্রোসিটিটা খুব মারাত্মক রকম আছে। রাহুর ক্ষেত্রে অনেক সময় অ্যাট্রোসিটি বোঝা যায় না, ছলনা কথাটা বলেছি। শুক্রর ক্ষেত্রে ছলনা বলিনি, শুক্রর ক্ষেত্রে বলেছি অভিনয়। কথাগুলোর মধ্যে বেসিক পার্থক্যগুলো বুঝবেন, কথাগুলোও যেরকম আছে তাদের মধ্যে কিন্তু খুব মৃদু পার্থক্যও আছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেবল। তো রাহু প্রকৃতি কি? রাহু অ্যাকচুয়ালি রাহু হচ্ছে বিষ, পয়জন, কারণ ওর ডেমন। তো রাহু আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন, নোংরা যে কোনো রটেন থিংস, ইল্লিগাল কোনো ইললেজিটিমেট জিনিস, কোনো পচা বাসি নষ্ট হয়ে যাওয়া কোনো বস্তু, চুরি, ছল, চাতুরি, অসম্ভব মিথ্যা বলা, মিথ্যে বলে উল্টো দিকের মানুষকে এক ধরনের মোহিত করে দেওয়া, হ্যালুসিনেশন করে দেওয়া, ধোঁকাবাজি, প্রবঞ্চনা, ঠকানো, দীর্ঘ টালবাহানাযুক্ত কোনো আইনি প্রক্রিয়া, অর্থাৎ কোনোভাবেই ব্যাপারটা মিটছে না, একটা কনক্লুশনে যাচ্ছে না, লড়াই, মিথ্যা বা সাজানো মামলা এক ধরনের। যে ব্রিটিশ আমলে আমাদের অনেক সময় হতো এরকম, যে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামী, তার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে তাকে আটকে রাখা হলো যাতে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান সে না নিতে পারে। এই ধরনের সাজানো মামলা, তাকে অভিযুক্ত করা এবং তাকে মিথ্যেভাবে তাকে ফাঁসানো, এই ধরনের। শরীরের কোনো অংশ পচে যাওয়া হয় না, আমাদের শরীরের কোনো অংশ পচে যায়, অ্যাম্পুটেট করতে হয়, সেরকম দুর্গন্ধ, যেটা ইল স্মেল যাকে বলা হয়, কুটিলতা, জটিলতা, বিভিন্ন কুচক্র, কনস্পিরেসি, এবং সেই কনস্পিরেসি কি, তাতে মারাত্মক হানি হবে এরকম কনস্পিরেসি। সমস্ত রকম নাস্তিকতার কারক হচ্ছে রাহু, সমস্ত রকম। শুক্রও কিন্তু পুরোপুরি নাস্তিকতা নয়, শুক্রের নিয়ে বলবো পরে, যদিও শুক্রের মধ্যে অসম্ভব রকম মেটেরিয়াল ডিজায়ার রয়েছে, কিন্তু শুক্র পুরোপুরি নাস্তিক নয়। নট ইভেন মঙ্গল পুরো মানে অলমোস্ট 80%, মানে মোর দ্যান 80% তামসিক, কিন্তু পুরোপুরি নাস্তিক নয়। কিন্তু রাহু কিন্তু পুরোপুরি নাস্তিক, সেই জন্যই না ডেমন, ভগবানের উল্টো দিকে থটসে বিশ্বাস করে, সেই জন্যই ডেমন। তো এটা হচ্ছে বেসিক প্রকৃতি। এবার সে যাচ্ছে কার ঘরে? শুক্রের ঘরে। শুক্র তার মোটামুটি একটা কমফোর্ট জোন, কারণ দুজনেরই একটা প্রবৃত্তিগত মিল আছে, মানে অ্যাকচুয়ালি শেষের দিকে তারা একই জায়গায় মিলিত হবে। তো এখানে ঢুকে রাহু কি করবে? রাহু মানুষের ডিজায়ারকে বাড়িয়ে দেবে, হাই ডিজায়ার করে দেবে। কালপুরুষের 2 নম্বর ঘর থেকে আমরা কিন্তু অর্থ সংক্রান্ত জায়গাও বোঝাই,
2 নম্বর ঘর থেকে আমাদের বাক ক্ষমতাও বোঝাই। তো 2 নম্বর ঘরে ঢুকছে, তো এসে মানুষের ডিজায়ারকে বাড়িয়ে দেবে, সমস্ত বস্তুকে নিজে আত্মসাৎ করার একটা মেন্টালিটি তৈরি করবে, একটা বেসিক জায়গা তৈরি করবে। রাহুর একটা কাজই সব কিছুকে নিজে ভোগ করার একটা প্রবৃত্তি থাকে, সেটা সে না পারুক তাহলেও সে সেই জিনিসটাকে নিজের হেফাজতে রাখার চেষ্টা করবে। সেই জন্য রাহু যখন যারা গ্রসিত হয় তখন রাহু সমস্ত গুণকে গ্রাস করে ফেলে। অ্যাকচুয়ালি রাহু কি করে? রাহু তো কোনো প্ল্যানেট নয়, রাহুর কোনো অবস্থিতি নেই। আমাদের চন্দ্র এবং পৃথিবী, চন্দ্র পৃথিবীর চারপাশে যে অ্যাক্সিসে ঘুরছে এবং সূর্যের যে অ্যাক্সিস, এই দুটোর যে কাট অফ মার্কস, ওপরের দিকের কাট অফ মার্কসটা রাহু, নিচের দিকের কাট অফ মার্কসটা কেতু। আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যখন যেটাকে পিক্টোগ্রাফিক্যালি যখন বোঝানো হয় তখন খুব প্রাইমা ফেসি এটাকে বোঝানো হয়, যদিও তার ইন্টারপ্রিটেশনটা অন্যরকম আছে। প্রাইমা ফেসি এটাকে বোঝানো হয়। এটা কোনো প্ল্যানেট নয়, কিন্তু এর একটা প্রবৃত্তি এটা রয়েছে, কিন্তু এরা ভিজুয়ালাইজ নয়। আপনি দেখতে পারবেন না, কিন্তু এর প্রভাব বুঝতে পারবেন। আমি উদাহরণ দেওয়ার সময় বলেছিলাম যে হাওয়া, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, হাওয়াকে তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি তো নিঃশ্বাস নিচ্ছি এখানে, জীবন্ত। তো সেই রকম আর কি উপস্থিতি আছে। বোঝা কখন যাবে? হাওয়াটা যদি এখানে বন্ধ করে দেওয়া যায়, তখন দেখবেন যে আমার ছটফটানি বেড়ে যাবে, নিঃশ্বাস নিতে পারবো না। তো তার মানে সে রয়েছে এখানে, ভার্চুয়ালি প্রেজেন্স রয়েছে এখানে। তো সে কি করবে? সব কিছুকে ভোগ করার, মানুষের সমস্ত ভালো জিনিসকে সে ঢেকে দেওয়ার চেষ্টা করে। সেই জন্য রাহু যখন শ্রাপিত দোষ আলোচনা করেছিলাম কিছুদিন আগে, আপনারা যারা শুনেছেন অনেকে এমনিও জানেন, আমি বারবার বলেছি শনির সাথে রাহু যখন যুক্ত হয়ে যায়, ছকের মেরুদণ্ড হচ্ছে স্যাটার্ন, তার সাথে যদি রাহু যুক্ত হয়ে যায়, রাহু কি করবে? শনির সমস্ত গুণগুলোকে নিয়ে নেবে। বহু মানুষ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে এখানে থাকলে কি? এবারে যেখানেই থাকুক না কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, সেই প্রান্তের তার আইনগত দিক, আপনার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আপনি যদি কোনো অন্যায় করেন সেটা ডিফারেন্স হতে পারে, কিন্তু অপরাধটা তো মোটামুটি হবে। আপনি যদি না অপরাধীর সাথে থাকেন, তো পৃথিবীর যেখানেই থাকুন না কেন তার কিছু না কিছু প্রভাব তো আপনার ওপর পড়বে, সেটা নিশ্চয়ই কোনো সুপ্রভাব নয়। তো এই প্রশ্নটা করাই প্রথমেই অবাঞ্ছিত, যে ওখানে রয়েছে মানেই আমার এখানে থাকবে। একজন বলেছে আমার কন্যা রাশিতে রয়েছে, তো তার ফলে আমার কি হতে পারে? আমাকে ফোন করেছেন রীতিমতো একজন ভদ্রলোক। যেখানেই থাক না কেন তার প্রভাব ভালো দেয় না। শ্রাপিত দোষ নিয়ে কোনো ঘর বিশেষে বলা নেই। আমি হয়তো বলার সময় অগ্নিকারক ঘরকে ইন্ডিকেট করেছি, কারণ সেখানে অতিরিক্ত প্রভাব দেয়। তার মানে আমি এটা বলিনি অন্য ঘরে থাকলে প্রভাব দেয় না, বা বইও বলেনি। আমি বলিনি মানে আমি রেফারেন্স তো নিয়েছি ঋষিদের থেকে না, তারা তো বলেননি কখনো যে অন্য জায়গায় থাকলে প্রভাব দেবে না। যেখানে থাকবে সেখানেই প্রভাব দেবে, তাই সেইখানকার ভাব বা সেই ঘরের প্রভাব সব কিছুর সাথে মিশ্রিত করে ফল দেবে, কিন্তু ফলটা ভালো নয়। হয়তো খুব খারাপ না হলে মাঝারি খারাপ বা কম খারাপ, কিন্তু খারাপ। আচ্ছা, প্রভূত উপার্জনের একটা যোগ আছে, কিন্তু উপার্জনের মধ্যে কিন্তু অনেক অনেক সময় ইললিসিট বা যেটা আপনার প্রকৃত তার থেকে কিন্তু অতিরিক্ত উপার্জন আসতে পারে, কিন্তু সেই উপার্জনটা সঠিক পথে নাও আসতে পারে। ভোগ্য বস্তুর জন্য প্রচুর ব্যয় করার মানসিকতা রাহু এবং শুক্র দুজন মিলে অতিরিক্ত তৈরি করবে, টাকা ড্রেইনও করাবে প্রচুর পরিমাণে। কেতু নিয়ে যখন আলোচনা করবো তখন এই জায়গাটা আরেকটু বলবো। প্রচুর টাকা ড্রেইন করা এখানে, স্পেশালি অ্যাসেটলেস এক্সপেন্ডিচার করায়। আপনি একটা দামি ভেহিকেল কিনলেন, কিন্তু তার যে বাজার মূল্য বর্তমানে যা আছে 5 বছর পরে দেখা যাবে তার ডেপ্রিসিয়েশনটা এত দ্রুত হয়ে যায়, সেটা খুব কমে যায়। কিন্তু সেই মানুষ সেই পয়সা দিয়ে, খুব কম মানুষই থাকবে যারা সেটা দিয়ে এমন একটা অ্যাসেট তৈরি করার চেষ্টা করবে যেটার দাম বাড়বে। অর্থাৎ ভোগ্যপণ্যের জিনিস আলটিমেটলি তো তার দামই কমবে, এটার ডেপ্রিসিয়েশন বেশি হবে। অত্যন্ত উচ্চাভিলাষের জন্য খরচ বেশি হবে। পরিবারের থেকে কিছু সাময়িক বিচ্ছেদও ঘটতে পারে। এমন হতে পারে হয়তো ভালোই আছেন, এখানে কাজ করছেন, তাতে আপনার চলছে, কিন্তু আপনার ছকের প্রভাব অনুসারে সেটাকে যদি উচ্চ প্রভাবযুক্ত পজিশনে রাহু এসে যায় ইমিডিয়েট, কারণ স্যাটার্ন এবং রাহু একে অপরের পঞ্চম নবমেও চলে আসবে, তো রাহুর দৃষ্টিও থাকবে শনির ওপরে, তো সেটাকেও কেউ কিন্তু খুব ভালোভাবে দেখা যায় না। শনির কিছুটা হলেও গুণকে সে ড্যামেজ করার চেষ্টা করবে। হ্যাঁ, বৃহস্পতি যাবে পরবর্তী নভেম্বর মাস থেকে, মোটামুটি তারপরে 4.5-5 মাস মোটামুটি যাবে। তারপরে বছরের 3/4 পার্টে আবারও ঘুরে আসবে কুম্ভ রাশি থেকে
আবার মকর রাশিতে ঘুরে আসবে কিছুদিনের জন্য, কিন্তু সেটা তো বলেছি মকর রাশির 3 মাস অলরেডি গত বছর মানে এই বছর অলরেডি ভোগ করে নিয়েছেন আপনারা, সবাই আমরা ভোগ করেছি। তো পড়ে রইল আর 8.5 মাসের কিছু বেশি সময়। 8.5 মাসও দুটো পার্টে হবে। প্রথমে 4.5 মাস টান গতিতে বেরোবে, তারপরে বকরি হয়ে যখন আসবে এখানে 2-2.5 ডিগ্রি মতন এসে কিছুদিনের জন্য বৃহস্পতি ভোগ করবে। যখন বৃহস্পতি থাকবে তখন পঞ্চম দৃষ্টি রাহুর ওপরে দেবে, দিয়ে রাহুকে কিছুটা ডমিনেট বা কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন স্যাটার্নকে কিন্তু ও কম বেশি হ্যাম্পার করার চেষ্টা করবে। শনির গুণ নষ্ট হয়ে গেলে মানুষের বেসিক যে তার যে ইয়ারস্টিক সেটা নষ্ট হয়। যত পৃথিবীতে যত তার ইয়ারস্টিক লেস লোক আপনি যত দেখবেন, তার ছকে আপনি বেসিক জায়গায় বুঝতে পারবেন তার শনি ছকে দুর্বল আছে। এটা হচ্ছে একদম বেসিক জায়গা বলে দিলাম। এবং শনি এত সেন্সিটিভ প্ল্যানেট যে সামান্য যদি দুর্বলতা থাকে তারও কোনো ইন্ডিকেশন আপনি পাবেন, আবার সবলতা থাকলেও তারও ইন্ডিকেশন পাবেন। শনি খুব সেন্সিটিভ প্ল্যানেট, সব থেকে পবিত্র এবং সব থেকে সে সমস্ত রকম নেগেটিভ জিনিসের থেকে দূরে থাকতে চায়। তো সামান্য রকম একটা খুব সাদা পোশাক যদি আপনি পরেন, তাতে যদি একটা ছোট্ট কালির দাগও লাগে সেটাও কিন্তু বাইরে থেকে দেখা যাবে। ঠিক শনি হচ্ছে সেরকম, খুব সহজে তাকে মার্ক করে নেওয়া যায় এবং মানুষের পার্সোনালিটির ওপরেও তার ইম্প্যাক্ট পড়ে যায়। যাই হোক, তো স্যাটার্নকেও সে এফেক্ট করবে। নেশার কোনো দ্রব্য তার প্রতি ঝোঁক তৈরি করে, এটা কিন্তু খুব বাজে একটা জায়গা বলছি। নেশার বস্তুর প্রতি ঝোঁক তৈরি করে এবং তার জন্য কিন্তু বিশেষ করে এটা যারা ধরুন অ্যাডলোসেন্ট গ্রোথের মধ্যে সবে এসছে, ছোট বাচ্চা যারা বড় হচ্ছে মোটামুটি 15, 16, 17 বছর থেকে 25, 28 পর্যন্ত, তাদের মধ্যে এই ধরনের প্রবৃত্তি বা বাড়িতে ছোটোখাটো মিথ্যা কথা বলে বা স্টিলিং করা, ছোটোখাটো চুরি করা, সেই ধরনের প্রবৃত্তি মেটানোর এক ধরনের মানসিকতা তৈরি হতে পারে। জুয়া জাতীয় কোনো নেশার প্রতি, মানে বুঝতেই পারছেন, মানে রাহু শনি যুক্ত হলে এমন একটা প্রকৃতি তৈরি করে, রাহু শুক্র যুক্ত হলে এমন একটা প্রকৃতি তৈরি করে, শুক্রের ঘরে রাহুর অবস্থান এমন একটা প্রকৃতি তৈরি করে যেখানে মানুষ কম পরিশ্রম করে বেশি আয় করার চেষ্টা করবে। তো কম পরিশ্রম করে বেশি আয় করার চেষ্টাই হচ্ছে মানুষকে কোনোভাবে ঠকানো, অথবা ধরুন এই ধরনের গ্যাম্বলিং বা এই ধরনের যে সমস্ত কাজ আছে, লটারির টিকিট কাটা। আমি বলছি না লটারির টিকিট তার কোনো ইললিগাল কাজ কি, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু এই ধরনের ঝোঁক, অর্থাৎ আমি হঠাৎ করে বড় লোক হব বা হঠাৎ করে আমার হাতে পয়সা আসবে, এই ধরনের প্রবৃত্তিটা তৈরি করে এই দুজনের একসাথে অবস্থানকালে। বিবাহিত জীবনে কোনো অবাঞ্ছিত কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে এবং সেখানে কোনো ফিমেল ক্যারেক্টার, এটা মেলদের জন্য স্পেসিফিক্যালি বলছি, কোনো ফিমেল ক্যারেক্টার আসতে পারে এবং সেটা তার বৈবাহিক সম্পর্ককে কিন্তু টানাপোড়েনের মধ্যে নিয়ে যেতে পারে। স্পেশালি এমন কোনো ম্যারিড কাপল যাদের বয়স 35-এর কম, তাদের মধ্যে কিন্তু প্রবৃত্তি আছে। সবার ক্ষেত্রে বলছি না, এর দশা, তার ছকের প্রবৃত্তি, তার ছকে রাহুর পজিশন কতটা অ্যাভারেটিভ আছে, শুক্রের পজিশন কতটা অ্যাভারেটিভ আছে, শুক্রের এফেক্ট আছে কিনা, এগুলো সব মিলিয়ে বলছি। আমি বারবার বলছি এটা মোটা দাগের আলোচনা করছি, অ্যাজ এ হোল কি ফল হতে পারে। এবার নক্ষত্র যখন শিফট করবে আস্তে আস্তে তখন আরও প্রিসাইজলি বলতে পারবো। পরিবারের কোনো ব্যাপক অশান্তি দেখা দিতে পারে এবং অশান্তিটা কিন্তু পরিবারের ধরুন কোনো প্রপার্টি, কোনো অংশ ভোগ করা নিয়ে, হয়তো পৈতৃক কোনো সম্পত্তি আছে বা কোনো ব্যবসা আছে, সেটা নিয়ে ভাই ভাই বা ভাই বোন বা বোন বোন তাদের মধ্যে বিভিন্ন, বা অন্তত পিতার সাথেও মতবিরোধ দেখা দিতে পারে, ব্যবসা থেকে শিফট করতে পারে। আমি বলবো লাস্টের পোর্শনে কোন জাতীয় ব্যবসার দিকে এই মুহূর্তে আসতে পারে। অতিরিক্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করার একটা মানসিকতা তৈরি হতে পারে, রাত জাগার মানসিকতা বেশিক্ষণ তৈরি হবে এবং দিনের একটা বড় অংশ মানে একদম অ্যাবর্টিভ থাকা, কাজকর্ম না করা, 12টা-1টা পর্যন্ত কোনো কাজ না করা, তারপর থেকে জীবনকে শুরু করা, এই ধরনের, অর্থাৎ জীবনে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি করতে পারে। কিন্তু ভোগ এরা প্রচুর করতে পারে, ভোগের জায়গাটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়।
তো রাহুর একটা বেসিক জিনিস দেখুন, এটা মেটেরিয়াল রুম, তো এই ঘরটা তো মেটেরিয়াল প্লেজার, মানুষের মেটেরিয়াল প্লেজার মানে কি, যত রকম ভোগ করা যায় আমরা, মানে ষড়রিপুর বশবর্তী হয়ে আমরা যত রকম ভোগ করতে পারি তার সমস্ত প্রবৃত্তি এখানে বাড়িয়ে দেয়। কমফোর্টেবল কথাটাই মানে হচ্ছে দৈহিক, এর সাথে কোনো আত্মিক যোগাযোগ নেই, কোনো স্পিরিচুয়াল কোনো কানেকশন নেই, দৈহিক যোগাযোগ। কোনো সাধু সন্তের উপরে প্রভাব পড়বে না, কোনো স্পিরিচুয়াল লোকের উপরে প্রভাব পড়বে না, কারণ তিনি এর মধ্যে পড়েন না। পড়বেন হচ্ছে আমাদের মতন যারা মানুষ, যারা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারাই কিন্তু এর কানেকশানে আসবে, যারা ষড়রিপুর বশবর্তী হয়ে থাকে। তো একটা জিনিস বুঝে রাখুন, রবি থেকে 10th হাউসে যাবে, বৃহস্পতির মূল ত্রিকোণ থেকে 6th হাউসে যাবে, এবং মার্চ থেকে 2nd হাউসে রাহুর অবস্থান করবে। তো এইখানে অবস্থানকালে কোন জাতীয় কাজকে ও, মানে প্রফেশনকেও তো ও ইনফ্লুয়েন্স করবে, কোন জাতীয় কাজের প্রতি ইনফ্লুয়েন্স বেশি করবে সেটা বলে দিই। সেটা হোটেল রেস্টুরেন্ট, একটু অত্যাধুনিক হোটেল রেস্টুরেন্ট যেগুলো হয়, সেটা মোটেল জাতীয় হতে পারে, খুব ভালো দেবে। এর বেশি আমি এর বাইরে যাচ্ছি না, আধুনিকীকরণের মাত্রাটা আপনাদের বুদ্ধি অনুসারে আপনারা বুঝে নিন। বিউটি প্রোডাক্টসের ব্যবসা, বিউটি পার্লার, স্পা, এই জাতীয় যারা ব্যবসার সাথে যুক্ত আছেন যে সমস্ত মানুষেরা, তাদের ক্ষেত্রে খুব বেটার ফল দেবে। ইন্টেরিয়ার ডেকোরেটর, হ্যাঁ, বিভিন্ন ম্যানেজমেন্ট, যেমন ওয়েডিং সেরেমনি, ডেস্টিনেশন ম্যারেজ যেগুলো হয় বিদেশে গিয়ে, এই জাতীয় ব্যবসায়ের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বেশ বেটার ফল দেবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন, এখন যদি কাউকে বলা যায় সে হয়তো রেখেই যাবেন যে সব কিছু বন্ধ, কিন্তু একে ফল দেবে, আপনারা দেখতে পারবেন নভেম্বর থেকেই ফল দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা ক্ষেত্রে খুব বেটার ফল দেবে। সফটওয়্যার রিলেটেড ব্যবসা যারা করেন, কম্পিউটার পার্টস পেরিফেরালসে, তাদের জন্য বেটার দেবে, বা রিলেটেড ওয়ার্ক যেগুলো আছে। এই যে ডায়াগনস্টিক সেন্টার আছে, যেখানে আমাদের বিভিন্ন শারীরিক কোনো ত্রুটি থাকলে তার পরীক্ষা নিরীক্ষা যেখানে করা হয়, সেই সমস্ত ব্যবসা খুব বেটার দেবে। ভোগ্যপণ্যের যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো, মনে করুন এয়ার কন্ডিশন বানানো হচ্ছে, মোবাইল বানানো হচ্ছে, তার জন্য খুব বেটার ফল এটা দেবে। বিশেষ করে এমন ভোগ্যপণ্য, রাহু শুক্রের কম্বিনেশন এমন ভোগ্যপণ্যকে ইন্ডিকেট করে যেটা বেশি দিন টেকে না। পরিষ্কার ব্যাপার, আমি এখন যে মোবাইল আমরা ইউজ করি সেগুলো আমরা কিন্তু বেশি দিন ব্যবহার করি না। যারা অনেক দিন ধরে মোবাইল ব্যবহার করেন তারা জানেন যে প্রথম দিকের মোবাইলগুলো তো এত উন্নত ছিল না, সেগুলো মোটামুটি 4 বছর, 5 বছর, 6 বছর, কারোর তো অনেক দিন। এখনও অনেকের হাতে আমি পুরনো মোবাইল সেট দেখি, কিন্তু তারা অধিকাংশই একটু বৃদ্ধা মানুষ, ইয়াং ছেলেমেয়েদের হাতে সেগুলো দেখা যায় না খুব একটা। তো এটা হচ্ছে এমন একটা জেনারেশনকে, এই যোগটা এমন জেনারেশনকে ইন্ডিকেট করে যারা সবেমাত্র কৈশোর বয়সে প্রবেশ করেছে এবং যৌবনের পিক টাইম পর্যন্ত রয়েছে, মোটামুটি 35 বা আরেকটু বাড়িয়ে বললে 38, 39 পর্যন্ত এজের মধ্যে এর এফেক্টটা সব থেকে বেশি দেবে, এই যোগটার এফেক্ট সব থেকে বেশি দেবে। আর যাদের ক্ষেত্রে মনে করুন শুক্রের এফেক্ট ছকে বেশি আছে, রাহুর এফেক্ট বেশি আছে, কিছু অ্যাবারেশন বেশি আছে, অনেক বেশি বয়সেও যাদের মধ্যে কিছু ভোগ করার প্রবণতা, একদম মেটেরিয়াল ভোগ। আমি অনেক দর্শক দেখেন, আমি এমন কিছু শব্দ ব্যবহার করতে পারবো না, তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। তো আপনারা এবার আপনাদের বুদ্ধি দিয়ে বুঝে নিন, অনেক বেশি বয়সের মানুষের মধ্যেও অনেক রকম ভোগ করার প্রবৃত্তি থাকে, সেটা তার ছকের রেসপেক্টিভ অ্যাভারেশন থাকবে। সেই ধরনের প্রবৃত্তিযুক্ত মানুষেরাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। কিন্তু নর্মালি যারা একটা যৌবনের আস্বাদ পাচ্ছে এবং যারা অলরেডি পেয়েছে, তাদের মধ্যে কিন্তু এই যোগটা বেশি এফেক্ট করবে। হ্যাঁ, ভেহিকেল ইন্ডাস্ট্রি, গাড়ি খুব বেটার আছে এখানে, কারণ গাড়ির প্রতি কিন্তু শুক্রের একটা খুব নর্মাল একটা অ্যাট্রাকশন থাকে। যারা মনে করুন অর্থোপেডিক এই যে ইনস্ট্রুমেন্ট বানায়, মনে করুন কারুর কোনো অর্গান হয়তো, কোনো লিমস হয়তো অ্যাম্পুটেট হয়েছে কোনো কারণে, তাদের ক্ষেত্রে খুব খুব বেটার অপশান আছে এবং খুব আধুনিকভাবে তারা বানাতে পারবে, এবং সেই সমস্ত মানুষজন, এটা হচ্ছে পজিটিভ দিক। আর এতক্ষণে একটা পজিটিভ জায়গা আর কি বললাম, এই জায়গায় কিন্তু খুব এফেক্ট দেবে। খুব ভালো, খুব আধুনিক যন্ত্রপাতি বানাতে পারবে, এবং এটা কিন্তু টেকসই হবে, এটা কিন্তু কম হবে না, কারণ এখানে স্যাটার্ন ইনক্লুডেড আছে। আচ্ছা, যারা মনে করুন
ইন্ডাস্ট্রিয়াল লয়ের প্র্যাকটিস করেন বিভিন্ন রকম, তাদের জন্য তাদের ব্যবসা খুব বেটার দেবে। বা বিভিন্ন ম্যারেজ ডিসপিউট যেখানে আছে, যারা সেই সমস্ত ডিসপিউটগুলোকে করছেন, কোনো কাউন্সিল করছেন বা আইনগত কোনো সহায়তা করছেন যাতে সেই জায়গাটা আর কি ঠিক হয়, তাদের জন্য খুব বেটার। এই সমস্ত প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের জন্য বেটার ফল দেবে আর কি সলভ করার ক্ষেত্রে। হ্যাঁ, মানে সলিসিটার বা প্র্যাকটিশনার তাদের ক্ষেত্রে বেটার ফল দেবে। এছাড়া যারা বিদেশে কাজ করবার জন্য চিন্তা করছেন, বাইরে, যে একটু বেশি পয়সা আয় করব, একটু বেটার, অল্প সময়ের মধ্যে আমি বেশি পয়সা আয় করে ফিরবো, 5 বছর 7 বছর কাজ করলাম, তারপরে এখানে এসে কোনো ছোটোখাটো ব্যবসা করলাম, আমার একটা ক্যাপিটাল তৈরি করলাম, তাদের জন্য কিন্তু এই সময় খুব বেটার ফল দেবে। এই রাহু কেতুর এই, বিশেষ করে রাহুর এই ট্রানজিট কিন্তু ভালো ফল দেবে। এবার একটা জিনিস সবসময় মনে রাখবেন, রাহু যে ফলই দিক না কেন, যেরকমই ফল দিক, একদম আমি সরাসরি হোড়া থেকে কোট করলাম, তো যে ফলই দিক না কেন সেই ফল কিন্তু লং টার্মে কোনোদিন ভালো ফল দেবে না। এটা রাহুর একটা প্রবৃত্তি। এই জন্য বলেছি রাহুর দশায় যারা খ্যাতিমান হয় তাদের খ্যাতি কিন্তু পরবর্তীকালে ম্লান হয়ে যায়। খুব রেয়ার যারা একদম সেজ টাইপের মানুষ না হয়, অর্থাৎ যাদের কোনো মেটেরিয়াল কোনো আসক্তি নেই, সেই সকল মানুষ ব্যতি রেখে বাকি আমাদের মতন যারা মানুষ, তারা কিন্তু রাহুর দশায় তাদের যত কীর্তি খ্যাতি, সেটা কিন্তু রাহু যে পজিশানে থাক সেটা কিন্তু কাম ডাউন হয়ে যাবে। আইদার তার প্রফেশন শিফট করতে হবে, অথবা সে সম্পূর্ণ বিপরীতধর্মী কোনো প্রফেশনে চলে যেতে পারে। আমি উদাহরণ দিতে পারি, আপনারা অনেকে জানেনও, আপনারা অবাক হয়ে যাবেন উদাহরণ শুনলে পরে। আমি ছক ধরে বলতে পারি, কিন্তু আমি সেই বিতর্কিত জায়গায় যেতে চাই না। অনেকেই ছক ধরে বলার জন্য রিকোয়েস্ট করেন, আমি সেই জায়গায় ঢুকতে চাই না, কারণ কারোর পার্সোনাল, আপনারা নিজেরাই যথেষ্ট, এখন ইন্টারনেট আছে, আপনারা নিজেরাই খুঁজে নিন সেরকম ছক, নিজেই বুঝতে পারবেন, রিডও করতে পারবেন, বুঝতেও পারবেন কীভাবে ফিরতে। তবে এটুকু বলতে পারি যে 1 মাস আমি যেটা বলেছিলাম যে 7-8 তারিখ, এই মাসটা এই বছরের মধ্যে সব থেকে খারাপ মাস, যদি প্ল্যানেট পজিশনগত জায়গা ধরে বলে সব থেকে খারাপ মাস এটা। এই মাসে প্রত্যেকে সাবধানে থাকবেন, যার যত সমস্ত কাজ আছে নিজেকে শান্ত রাখবেন, পরিস্থিতিকে শান্ত রাখবেন, কোনোভাবে কোনো রকম রিস্ক টেকিং কাজ কেউ করবেন না। এই মাসটা সব থেকে খারাপ মাস আছে এই বছরের মধ্যে। খারাপ মাসে শান্ত থাকবেন, তাহলেই পরিস্থিতি বেরিয়ে যাবে, কিছু করতে হবে না। দেখুন, অন্য কোনো পশু পাখির কিন্তু কোনো সমস্যা হয় না, কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া তাদের কোনো সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় কারণ আমাদের মেটেরিয়াল ডিজায়ার আমাদের নেগেটিভ দিকে টেনে নিয়ে চলে যায়। শুধু নিজেকে কাম ডাউন রাখুন, ঠান্ডা রাখুন, শান্ত রাখুন, পরিস্থিতি থেকে এমনি বেরিয়ে যাবেন। কিচ্ছু ভয় পাওয়ার কোনো পরিস্থিতি নেই। বহু মানুষ প্রশ্ন করেছে, কিচ্ছু অসুবিধে নেই। ভালো থাকবেন প্রত্যেকে। আমি পরের দিন কেতুর এটাকে আপডেট করার চেষ্টা করব, এটাকে যাতে পুরো ব্যাপারটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকে। আজকের মতো নমস্কার।